স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর শুরু, মেনে চলার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতির আগ মুহূর্তেও পাল্টাপাল্টি হামলা। গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা। শেখ হাসিনা এবং কামালের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ। তহবিল সংকটে বন্ধের পথে রোহিঙ্গা শিবিরের শিশু শিক্ষা কার্যক্রম। চাকরি হারিয়েছেন প্রায় 1200 শিক্ষক, বন্ধ অন্যান্য সেবাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইরান এবং ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দুই দেশের গণমাধ্যম। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। যদিও ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখে ইসরায়েল ও ইরান। ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে 12 দিনের সামরিক সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন, পুরোপুরি ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। ট্রাম্প বলেন, এ যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত, কিন্তু আমরা তা থামিয়ে দিয়েছি। দেশ দুটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করারও আহ্বান জানিয়েছেন। Congratulate the great American patriots who flew those magnificent machines tonight. যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর জানিয়েছে ইরান ও ইসরায়েলের গণমাধ্যম। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার পর আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ইরান। দেশটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এখনো কোনো চুক্তি হয়নি। ইসরায়েল যদি অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরাও হামলা বন্ধ করব। এদিকে মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে ইসরায়েল জানায়, অপারেশন রাইজিং লায়নের লক্ষ্য অর্জনের পরই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প নিজে কাতারের আমিরের সাথে কথা বলেন এবং ইরানকে বোঝাতে সহায়তা চান। পরে কাতারের আমিরের মাধ্যমে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয় ইরান। যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগ মুহূর্তেও তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়। এর আগে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানায়, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব। সাময়িকভাবে বন্ধ ছিল কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট হত্যাকাণ্ড মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 1 জুলাই। একই সঙ্গে তার পক্ষে একজন আইনজীবীও নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনাল 1 সকালে এ আদেশ দেন। এই মামলায় আরও 2 আসামির মধ্যে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়া আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী 2 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা এই ঘটনায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণের তথ্য দিয়ে প্রতিবেদন দিয়েছে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 24 আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি ছিলেন বা আছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উনি আজকে উপস্থিত আছেন, বাকি 2 জন পলাতক আছেন। এই পলাতক 2 জনের জন্যই পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন, এই মর্মে আদেশ দিয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চলতি অর্থবছরের শেষ একনেকের 12তম সভা শুরু হয়। সভায় নতুন এবং সংশোধিত 15টি প্রকল্পের অনুমোদন নিয়ে আলোচনা চলছে। উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 7টি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ, তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনা সহ আরও বেশ কিছু বিষয়। বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি 49,000 কোটি টাকা কমিয়ে 2,16,000 কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। তহবিল সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের শিশুদের শিক্ষা কার্যক্রম। এতে ইংরেজি শিক্ষা বঞ্চিত হবে 4 লক্ষাধিক শিশু। একই কারণে এরই মধ্যে চাকরিচ্যুত হয়েছে স্থানীয় জনগোষ্ঠীর প্রায় 1200 শিক্ষক। চাকরি হারানোর পথে আরও 1,515 জনের। রোহিঙ্গা শিবির ঘুরে এসে জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের তথ্য মতে উখিয়া ও টেকনাফে অবস্থিত 33টি রোহিঙ্গা শিবিরে প্রায় 4,000 শিক্ষাকেন্দ্রে 4 লাখ শিশুকে মিয়ানমার কারিকুলামে হোম বেসড ও লার্নিং সেন্টারে গ্রেড 1 থেকে গ্রেড 11 পর্যন্ত শিক্ষাদান করা হয়। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। সম্প্রতি তহবিল সংকটের কথা বলে ইউনিসেফ পরিচালিত শিক্ষাকেন্দ্রের স্থানীয় জনগোষ্ঠীর 1,179 জন শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়। তবে চাকুরিতে বহাল রাখা হয় রোহিঙ্গা শিক্ষকদের। 30% দিয়ে 100% কাজ করা তো অনেক কঠিন। তো সেই জন্য সব জায়গায় সব সেক্টরেই এই প্রভাবটা পড়েছে। স্থানীয় আরও 1,515 জনের চাকুরি হারানোর আশঙ্কার কথা জানিয়েছেন ইউনিসেফ প্রতিনিধি। 1,515 হোস্ট কমিউনিটি ভলান্টিয়ার টিচার আছে যারা গ্রেড 3 থেকে আছেন এবং তাদেরকে আমরা এখনো কিন্তু নোটিশ দেওয়া হয়নি আর কি। তো এবং এটা দেখা হচ্ছে যদি ফান্ডিং পাওয়া যায়। এদিকে তহবিল সংকট নয়, বেতন বাড়ানোর আন্দোলনের কারণে চাকুরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন স্থানীয় জনগোষ্ঠীর চাকুরিচ্যুত শিক্ষকেরা। 2017 সাল থেকে 2024 পর্যন্ত লার্নিং সেন্টার একেবারেই সুন্দরভাবে কোনো ফান্ড ক্রাইসিস ছাড়া চলেছে। যখন আমরা এই আন্দোলনটা করেছি তারপর হচ্ছে এই ফান্ড ক্রাইসিসটা আনলো। ডোনার ফান্ড ভিজিট সমস্ত ভিজিট আমরা কি করতাম, মোকাবিলা করতাম, অথচ আমাদেরকে কি ওরা বাদ করে দিল। আসলে কি এটা ফান্ড ক্রাইসিস নাকি আমাদের সাথে এটা নতুন ধরনের একটা ষড়যন্ত্র করতেছে সেটা আমরা এখনো জানিনি। শিক্ষাকেন্দ্র বন্ধ হলে শুধু শিক্ষার ক্ষতি নয়, বড় ধরনের সামাজিক সংকট তৈরি ও শিশুরা অপরাধে জড়াতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পর্যন্ত শিক্ষা না ভাইব ইনসানের কি হয়, ইনসান হদি হন্দিলা সিদ্দিন তারা না ভাইব বরবাদ যাইব। আর বাচ্চাওয়ালা যদি এডুকেশন পার্সেন্ট যদি নতা এডুকেট পার্সেন্ট নইলি বাচ্চাওয়ালা যদি ব্যাগেন খারাপ হয়ে যাবে গম নতাইব। আর তো যত শিক্ষা তো বেশ হইবারে এত আর আল্লাহ ভালো। লার্নিং সেন্টার মাঝে পড়তো দে এডিয়া যে 8 বছর আর পরিণবাড়ি দলে মন তো আইদে আর জেনারেশন কি সন্তানরা হয়ে যাবে। ওই এত লাভ যেতদিন আছি হেত লার্নিং সেন্টার কন্টিনিউসলি জারি তা বলিব আয়াত ইয়া পুরা ওয়ালার রিকোয়েস্ট করছো। এ প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, শুধু শিক্ষা নয়, যুক্তরাষ্ট্র পৃথিবী জুড়ে মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় রোহিঙ্গা শিবিরের নানা সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীব্যাপী হিউম্যানিটেরিয়ান ফান্ড এবং ডেভেলপমেন্ট ফান্ড দুটোই তারা উইথড্র করেছে। এর ফলে এইটার একটি সরাসরি প্রভাব বাংলাদেশে পড়েছে। কক্সবাজারে রোহিঙ্গা সংকটের 8 বছরের মাথায় সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কি হবে সেই উত্তর জানা না থাকলেও রোহিঙ্গা নেতারা বলছেন, এ সংকট নিরসন না হলে ভবিষ্যতে শিশুরা অন্ধকারে নিমজ্জিত হবে। তাই জরুরি ভিত্তিতে এ সংকট নিরসন প্রয়োজন মনে করছেন তারা। সুনীল বড়ুয়া, লম্বাসিয়া রোহিঙ্গা শিবির, কক্সবাজার। পরিবেশ বান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে স্কয়ার গ্রুপের 2 প্রতিষ্ঠান স্কয়ার ফ্যাশনস এবং স্কয়ার টয়লেটস সহ দেশের 16টি শিল্প খাতের 30টি প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, মালিক শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই দেশে গড়ে উঠেছে গ্রিন ফ্যাক্টরি।
তাই দুপক্ষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ফলাফল আজকের এই পুরস্কার। শ্রমিকদের দিকে বিশেষ নজর দিতে দেশের সকল শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিভাবে উৎপাদন করা যায় তাই এই প্রতিষ্ঠানগুলো করেই দেখিয়েছে। জানান, দেশে এখন প্রায় 250টির মতো প্রতিষ্ঠান সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। স্বীকৃতি পাবার অপেক্ষায় আছে আরও অনেক প্রতিষ্ঠান। এ সময় বিজয়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এই পুরস্কার কাজের গতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডটা আমার মনে হয় যে স্কয়ার গ্রুপ এবং স্কয়ার টয়লেট্রিজের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা যে ব্যবসা চালাই সেটার একটা স্বীকৃতি। এবং এখানে আসলে এটা শুধু গ্রিন ফ্যাক্টরি মানে সবুজ না, গ্রিন ফ্যাক্টরি মানে আমাদের ফ্যাক্টরিতে আমরা অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জি আসলে ইউজ করি, সোলার প্যানেল আছে আমাদের, আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে একটা সুন্দর কর্মপরিবেশের জন্য আসলে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। গ্রিন ফ্যাক্টরি বলতে আসলে সরকারিভাবে যেই উদ্যোগটা নেওয়া হয়েছে এই সামগ্রিক বিষয়গুলি আসলে কনসিডার করা হয়েছে। যে কোনো পুরস্কারই তো আসলে এটা এক ধরনের রিকগনিশন এবং এটা একটা গর্বের বিষয়। তবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে স্কোয়ার ফ্যাশন আসলে পুরস্কারের জন্য কাজ করে না। লাইক স্কোয়ারের অন্য যে অর্গানাইজেশনগুলো আছে, স্কোয়ার একটা ডিফারেন্ট কমিটমেন্ট থেকে কাজ করে। স্কোয়ার সবসময় তার এমপ্লয়িজদের কথা চিন্তা করে, কমিউনিটির কথা চিন্তা করে এবং পরিবেশের কথা চিন্তা করে। তো আমরা বাংলাদেশের যখন আমরা ব্যবসা শুরু করলাম, স্কোয়ার একটা ডিফারেন্ট একটা ফুটস্টেপ এস্টাবলিশ করেছিল এবং আমরা জানি যে আমাদের অনেকেই ফলো করেছে এর পরবর্তীতে এবং ফলশ্রুতিতে বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিটাকে একটা ডিফারেন্ট হাইটে নিয়ে গেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থা এবং শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় হানিফ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সকালে ডিএমপি সদর দফতরে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এ তথ্য জানান। চালাও করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। ইভেন আমার অফিসাররাও 1-2টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। তবে 3 মাস 4 মাস 2 মাস আগে মব জাস্টিস যে পরিমাণ ছিল এখন আর অতটা নাই। 3 দফা দাবি আদায়ের সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেওয়া সাবেক বিডিআর কর্মীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে। আন্দোলনরতদের 3 দফা দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানে দুপুর 1:15টায় তারা সচিবালয়ে যান। এর আগে সকাল 11টা থেকে ন্যায় বিচার, ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং কল্যাণ নিশ্চিত এই 3 দফা দাবি আদায়ে সাবেক বিডিআর কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। সে সময় দুপুর 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা না এলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার আলটিমেটাম দেন তারা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আলোচনার জন্য আন্দোলনরতদের প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয়। গত 2 দিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনার এবং শাহবাগ মোড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন তারা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকার কি কিছু বলেছে, এই বিষয়ে কি আপনি কিছু জানতে পেরেছেন? ফারহানা, যেটা আপনি একটু আগে বললেন যে সচিবালয়ে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিল, কিন্তু সচিবালয়ে গিয়ে তারা যখন জানতে পারলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সঙ্গে বসবেন না, হয়তো তার অধীনস্থ কর্মকর্তা কেউ বসবেন, তখন তারা বাধ্য হয়ে তারা সচিবালয়ে ঢুকিয়ে তারা ওইখান থেকে চলে আসে। এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেননি যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি না তাদের সঙ্গে না বসে তারা কোনো কিছুই করবেন না, অথবা কি করবেন, তাদের কর্ম পরিকল্পনা কী হবে সেগুলো নিয়ে এখন পর্যন্ত তারা বিস্তারিত কিছু আমাদেরকে জানাননি। তবে এই কেন্দ্রীয় জাদুঘরের সামনে তারা কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা এইভাবে বসে অবস্থান করছেন এবং আলাপ আলোচনা করছেন। এখন ভবিষ্যতে তারা কি করবেন অথবা যমুনা অভিমুখে যাবেন কিনা তাদের পূর্ব
পরিকল্পনা যেগুলো ছিল, কর্মসূচি ছিল, সেগুলো তারা বাস্তবায়ন করবেন কিনা এখন পর্যন্ত আমাদেরকে জানাননি। তবে তারা বলছেন যে খুব দ্রুতই তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। এর একটু আগেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের এই রমনা জোনের যে উপ কমিশনার, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি আমাদেরকে জানালেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যস্ত থাকার কারণে তিনি তাদের সঙ্গে বসতে পারছেন না, যার কারণে এই যে কেন্দ্রীয় জাদুঘর অথবা যে কোনো রাস্তায় যদি কোনো বিশৃঙ্খলা কেউ করতে চায় তাদেরকে তারা উঠিয়ে দিবেন, অথবা তাদের রাস্তা যান চলাচল স্বাভাবিক রাখা তাদের যে নির্দেশনা দেওয়া রয়েছে সেটি তারা বাস্তবায়ন করবেন। এখন পর্যন্ত আমরা কয়েকজন বিডিআর সদস্য যারা বিডিআর কল্যাণ পরিষদ সাবেক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আসলে আমাদেরকে এখনও সুনির্দিষ্ট কোনো গতিপথ অথবা তারা কি করবেন সে বিষয়ে আমাদেরকে জানানো, তবে আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়া কারোর সঙ্গে বসবেন না, এটি আমাদেরকে জানিয়েছেন। ফারহানা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাহমুদ শাহবাগ থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন সম্পর্কে জানাচ্ছিলেন। অনেক দর কষাকষির পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $470 কোটি ঋণ কর্মসূচির 2 কিস্তি মিলিয়ে $133 কোটি 70 লাখ একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ সময়ে সোমবার মধ্যরাতে IMF এর নির্বাহী বোর্ড ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি মিলিয়ে এই অর্থ অনুমোদন করেছে। চলতি মাসের মধ্যেই বাংলাদেশ 2 কিস্তির টাকা হাতে পাবে। আর্থিক সংকট সামাল দিতে IMF এর সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। 2024 জুন পর্যন্ত 3টি কিস্তি হাতে পায় বাংলাদেশ। এরপর মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা, বিদেশি মুদ্রার নিঃসঞ্চিতি বা রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ এবং রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণ না হয় ঋণের চতুর্থ কিস্তি আটকে দেয় IMF। পরে IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের আলোচনার শেষে এই 2 কিস্তির অনুমোদন পেল বাংলাদেশ। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগল পে নামে পরিচিত গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা। গুগল ওয়ালেট, মাস্টার কার্ড এবং ভিসার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সিটি ব্যাংকের এই সেবা চালু করেছে। আজ ঢাকার একটি হোটেলে এই সেবার উদ্বোধন করা হয়। এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের কারণে আলাদা করে কোনো প্লাস্টিক কার্ডের প্রয়োজন হবে না। স্মার্টফোনেই হয়ে উঠবে গ্রাহকের ডিজিটাল ওয়ালেট। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেট অ্যাপে সংযুক্ত করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীনভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রাসি অ্যান্ড জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। বাংলাদেশের OTT এবং ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতে আগামী 6 সেপ্টেম্বর চতুর্থবারের মতো আয়োজন করা হবে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার OTT অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024। সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। চলচ্চিত্র, নাটক এবং সিরিজে ক্যাটাগরিতে 9টি, মিউজিকে 4টি, সমালোচকদের বিচারে 12টি, কন্টেন্ট নির্মাতাদের সম্মাননায় 3টি এবং সম্পূর্ণ দর্শক ভোটে নির্বাচিত একটি পিপলস চয়েস মোট এই 29টি বিভাগে পুরস্কার দেয়া হবে। উৎসবে বাড়তি উন্মাদনা যোগাতে এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকটক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদের, স্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু। গেল 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে বেশ কয়েকজন। কুমিল্লায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে। জেলার হটস্পট দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেল 24 ঘন্টায় 12 জন রোগী ভর্তি হয়েছেন। এদিকে বরগুনায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 93 জন। সংক্রমণ বেড়েই চলছে পটুয়াখালীর হটস্পট মির্জাগঞ্জ উপজেলায়। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও 7 জনের। মানিকগঞ্জের 3টি হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 10 জন। এদিকে বাড়ছে করোনার প্রকোপও। চট্টগ্রামে নতুন করে আরও 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনা শনাক্ত হলো 78 জনের। এর মধ্যে মহানগরীর বাসিন্দা 69 জন। চলতি মাসে জেলায় করোনায় মৃত্যু হয়েছে 3 জনের। কুমিল্লার চলতি মাসে 78 জনের নমুনা পরীক্ষা করে 13 জন করোনা রোগী শনাক্ত হয়। রংপুর মেডিকেল হাসপাতালের আইসিইউতে টিটেনাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় 72 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল সন্ধ্যায় আইসিইউতে থাকা একটি রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর আইসিইউ এর সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত রাখতে এ কার্যক্রম নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এটি ছোঁয়াচে রোগ নয়, তাই আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর শুরু, মেনে চলার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতির আগ মুহূর্তেও পাল্টাপাল্টি হামলা। গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা। শেখ হাসিনা এবং কামালের পক্ষে স্টেট ডিফেন্স ব্যুরো। তহবিল সংকটে বন্ধের পথে রোহিঙ্গা শিবিরের শিশু শিক্ষা কার্যক্রম। চাকরি হারিয়েছেন প্রায় 1200 শিক্ষক, বন্ধ অন্যান্য সেবাও। এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।